ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় কাক ঝাড়ুদার পাখি, আবর্জনা সাফ করে পরিবেশকে পরিষ্কার রাখে তারা। কিন্তু সেই কাকই যখন মানুষের বিভীষিকার কারণ হয়ে দাঁড়ায় কিংবা কোনো অশুভ শক্তির মাধ্যমে হয়ে ওঠে হত্যাকারী, ভয় পাচ্ছেন নাকি? না, ঘাবড়াবার কিছু নেই, বরং চট করে শুনে ফেলুন প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন প্রখ্যাত ভৌতিক সাহিত্য রচয়িতা পবিত্র ঘোষের কলমে চানপুকুরের কাক। পবিত্র ঘোষ পেশায় ইঞ্জিনিয়ার, বর্তমানে কলকাতার একটি বেসরকারি সংস্থায় চাকরিরত। আপাতত শখেই লেখেন। অসংখ্য ইউটিউব চ্যানেলে তার ভৌতিক গল্পগুলি শ্রোতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। আজকের গল্পটি নেওয়া হয়েছে কল্পবিশ্ব প্রকাশন থেকে প্রকাশিত লেখকের প্রথম একক সংকলন আদমখোর এবং বইটি থেকে। পবিত্রবাবুকে অসংখ্য ধন্যবাদ তার এই অনবদ্য ছোট গল্পটি আমাদের হাতে তুলে ধরার জন্য। শুনতে থাকুন চানপুকুরের কাক। দক্ষিণবঙ্গের ছোট্ট একটি গ্রাম চানপুকুর। সেখানে সবাই কাক পুজো করে। কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে সবুজে ঘেরা পল্লী। মূলত চাষি আর জেলেদের নিয়ে এই গ্রাম। এক অসাধারণ শান্তিপূর্ণ জায়গা এই চানপুকুর। মানুষগুলো সত্যিই অমায়িক। কিন্তু কাকগুলো বড়ই অদ্ভুত। তাদের চোখগুলো সব ফ্যাকাশে সাদা আর মাঝে কালো মণি। দেখলেই কেমন ভয় ভয় লাগে। কথিত আছে গ্রামের মানুষদের এই কাক পুজোর পিছনে কোনো এক অভিশপ্ত ইতিহাস লুকিয়ে আছে। আপনার শুনে মনে হবে কাক পুজো? আজ্ঞে হ্যাঁ, কাক, কালো কুচকুচে কর্কশকণ্ঠী ঝাড়ুদার পক্ষী বিশেষ। কথাটা শুনে আপনার হাসিও পাবে হয়তো, আমারও পেয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, কাক কিন্তু মোটেই তাচ্ছিল্যের পাত্র নয়। অন্যান্য পাখির তুলনায় এদের বোধ বুদ্ধি ও ইন্টেলিজেন্স একটু বেশি তীব্র। আপনি চাইলে এদের পোষ মানাতে পারেন। সঠিক অনুশীলন পেলে আপনার পোষা কাক আপনার ইচ্ছা মতো টুকটাক জিনিস এখান ওখান থেকে ছোঁ মেরে এনেও দিতে পারে। এছাড়া কাক প্রচণ্ড আবেগপ্রবণ হয়। স্বজাতির কেউ মারা পড়লে মৃতকে ঘিরে তাদের চিৎকার চেঁচামেচি দেখেই থাকবেন নিশ্চয়ই। শুধু তাই নয়, একটি কাক আহত হয়ে পড়লে অপর কাক এসে তাকে সাহায্য করতেও অনেকবার দেখা গেছে। তবে ব্যতিক্রম কোথায় নেই বলুন? এত সব ভালো মানুষ কাকদের মধ্যে দু একটা খুনে কাকও দেখা যায়। নির্দ্বিধায় নিজের জাত ভাইয়ের হত্যা করতে দেখা গেছে অনেক কাককেই। তাই তো বলছি মশাই, কাক নিয়ে রসিকতা নয়। যদি কখনো চানপুকুরে যান, দেখবেন গ্রামের ঠিক মাঝখানে একটি কালো পাথরের মূর্তি। কোনো এক বাহাবি নামক দেবতার উদ্দেশ্যে নির্মিত এই মূর্তিটি নাকি প্রায় 100 বছরেরও বেশি পুরনো। এমন কিছু নয়, স্রেফ থরে থরে সাজানো বড় বড় কুচকুচে কালো কয়েকটি পাথরের ফুট 6 লম্বা একটি থামের মতো মূর্তি। মূর্তির গায়ে সিঁদুর এবং পায়ের কাছে ফুল এবং গোটা ফল ছড়ানো থাকে। তবে আশ্চর্যের ব্যাপার, মূর্তির আশেপাশে এমনকি গায়ে মাথায়ও 10-20টা করে কাক, যাদের মধ্যে বেশ কয়েকটি দাঁড় কাক।
মনের আনন্দে তারা কা কা করতে থাকে। পুজোর নিয়ম কানুন তেমন কেউ একটা জানেন না। রাতের বেলা এক সাঁওতাল পুরুত এসে বাহাবির পায়ে ফুল আর ফলের অর্ঘ্য চড়িয়ে পূজা দিয়ে যায়। সকাল হলেই বাহাবির আশেপাশে একটা দুটো করে কাক এসে জমতে থাকে এবং দেবতার পায়ে নিবেদিত ফলমূলের সৎকার করে। সারাদিনই এই চত্বরটি কাকের আড্ডাখানা হয়ে থাকে। সকাল থেকে সারা দিন, এমনকি রাতের বেলাতেও আপনি মূর্তির গায়ে, মাথায়, আশেপাশে সর্বত্র কাক দেখতে পাবেন। অস্বস্তিরই ব্যাপার বটে, কিন্তু কিছু করার নেই। চাঁদপুকুরের মানুষজন বাহাবি আর তার কাকেদের জমের মতো ভয় পায় এবং এই ভয় আর শ্রদ্ধার পিছনে রয়েছে এক অদ্ভুত অস্বস্তিকর গল্প। সালটা 1922। দেশে তখন ব্রিটিশ শাসন চলছে। দিকে দিকে বিপ্লবের আগুন জ্বললেও চাঁদপুকুরে পরিবেশ শান্ত। জমিদার অতীন্দ্র নারায়ণ পাল চৌধুরী অনাচারী ছিলেন না। তার এলাকার একেবারে শেষ সীমায় অবস্থিত ছোট্ট গ্রামটি নিয়ে তিনি বড় একটা মাথাও ঘামাতেন না। গ্রামের মাথা অবনী মোড়ল মাসে একবার করে গরুর গাড়িতে করে জমিদার বাড়ি গিয়ে খাজনা দিয়ে আসত। এদিকে জমিদারের কাছ থেকে পাওয়া অযাচিত স্বাধীনতায় চাঁদপুকুরের মানুষজন নিজেদের অজান্তেই দিনে দিনে স্বার্থপর ও দুর্নীতি সম্পন্ন হয়ে উঠছিল। গ্রামের এক কোণে থাকত বুড়ো শ্রীরাম গায়েন। এই এক গায়েন বুড়োই ছিল গ্রামে সবার চেয়ে আলাদা। কারো সাথে পাঁচে থাকত না সে। সারাদিন নিজের ছোট্ট কুঁড়ে ঘরে ঘন্টা নেড়ে নেড়ে কি সব তন্ত্রমন্ত্র আওড়াত আর অদ্ভুত অথচ সুন্দর সুন্দর সব গান করত। টাকা পয়সা ছিল বেশ, কিন্তু কোত্থেকে যে সেসবের আমদানি হতো সেও ছিল এক রহস্য। তবে এছাড়াও বুড়োর আরেক অদ্ভুত স্বভাব ছিল। সে দুবেলা নিজের বাড়ির উঠোনে কাক ভোজন করাত। আগে হ্যাঁ, প্রতি সকালে সে ঘর থেকে বেরিয়েই উঠোনে ভাত ছড়িয়ে কি সব বিড়বিড়ি করে মন্ত্র পড়ত। একথা মোহন বাকুলি অনেকবার বলেছে। মোহন বাকুলি ছিল জাতে গয়লা। গায়েন বুড়ো প্রতিদিন সকালে মোহন গয়লার থেকে এক পো করে গরুর দুধ কিনত। এই মোহন বাকুলির মুখেই শোনা যে ভাত ছড়ানোর কয়েক মুহূর্ত বাদেই একটা দুটো করে কাক এসে নামতো বুড়োর উঠোনে। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই 40 কাক উড়ে এসে জুড়ে বসে খাওয়া দাওয়া শুরু করে দিত। বুড়ো সেই সব দেখত আর মিচকি মিচকি হাসত। খাওয়া দাওয়া করে কিছু কাক উড়ে যেত, কিছু থেকে যেত। বিকেল হতে হতে উঠোন একেবারেই ফাঁকা হয়ে যেত। সন্ধ্যা নামার সাথে সাথেই গায়েন বুড়ো নিজেও ঘরের খিল তুলে শুয়ে পড়ত। এইভাবেই দিন কাটছিল। বুড়োর ব্যাপার স্যাপার অদ্ভুত হলেও সে বা তার কাকেরা কারো কোনোদিন অনিষ্ট করেনি। কিন্তু তাই বলে গ্রামের লোকজন বুড়োকে ভালো চোখে দেখবে কেন? তারা ভাবত বুড়ো নির্ঘাত তান্ত্রিক। তন্ত্রমন্ত্রের জোরেই সে তার আর্থিক সচ্ছলতা বজায় রেখেছে। তাদের এও বদ্ধমূল ধারণা ছিল যে বুড়ো মন্ত্র পড়ে দুষ্টু আত্মাদের নিজের কাছে ডাকত। সেই সব আত্মাই কাকের রূপ নিয়ে তার কাছে এসে খেয়ে যেত। বুড়ো নির্ঘাত একদিন গ্রামের বুকে মহামারী ডেকে আনবে, এই বিষয়ে সবাই ছিল একেবারে একমত। এরপর একদিন চাঁদপুকুরের আশেপাশের বেশ কিছু গ্রামে কলেরার প্রকোপ দেখা দিল। চাঁদপুকুরে কোনো বিপদের আভাস না এলেও গ্রামের লোকেরা যথারীতি গায়েন বুড়োকে সন্দেহ করতে শুরু করে দিল। এতদিন ধরে বুড়ো যেসব তন্ত্রমন্ত্রের সাধনা করেছে তারই শক্তিতে বুড়ো এইসব অনাচার শুরু করেছে। আশেপাশের গ্রামের মানুষ মেরে শয়তান বুড়ো শেষে চাঁদপুকুরের মানুষদের উপর কোপ ফেলবে, এই ভয়ে গ্রামের মানুষজন সবাই মিলে মোড়লের কাছে গিয়ে হাজির হল। অবনী মোড়ল আবার বেশ কিছুদিন ধরে নিজের একটি প্রমোদ কুঠি বানানোর ইচ্ছা রেখেছিল। নিজের বাড়ি থেকে কিছুটা দূরে একটু তফাতে নির্জনে কোথাও একটা জায়গা খুঁজছিল সে।
গ্রামবাসীরা যখন তার কাছে গায়েন বুড়োর নামে অভিযোগ জানাতে এলো, মোড়ল তখন মনে মনে বেশ একটু আনন্দিত হলো। সে ভাবল, কোনোভাবে বুড়োকে সরিয়ে দিয়ে তার জমি দখল করে নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর হবে না। কারণ তার প্রমোদ কুঠি বানানোর জন্য গায়েন বুড়োর জমিটি ছিল একেবারে আদর্শ। মোড়ল ঠিক করল, বুড়োকে সে একেবারে প্রাণেই মেরে ফেলবে এবং সকলের সামনে সেটা দেবতার অভিশাপ হিসেবে প্রতিপন্ন করবে। এতে বিদঘুটে বুড়োটা পাড়া থেকে বিদায়ও হবে এবং তার নিজের কাজও হাসিল হয়ে যাবে। কিছু একটা বিহিত করুন মোড়ল মশাই। গজেন মুদি মিনতি করল। ওই তান্ত্রিক বুড়োকে এই বেলা গ্রাম থেকে তাড়িয়ে দিন। গজেনের কথা শুনে তার দিকে মুখ তুলে তাকালো অবনী। তার বৈঠকখানায় লোক গিজগিজ করছে। মাঝখানে মোড়ল মশাই উঁচু পিড়ের উপর আসন পেতে বসে আছেন। তার মানুষজন সূর্যকে প্রদক্ষিণরত গ্রহ এবং গ্রহাণুপুঞ্জের মতো মোড়লকে ঘিরে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। গজেনের মুখের অসহায়তার ছাপ গ্রামের বাকি সবার মুখেও প্রস্ফুটিত হয়েছে। যদিও অবনী মোড়লের মুখ দেখে বোঝার উপায় নেই সে মনে মনে কি ভাবছে। সে একটু ভেবে নিয়ে তারপর বেশ চিন্তিত মুখে বলল, দেখো গজেন, তোমরা আমার কাছে যেমন, ওই গায়েন খুঁড়োও আমার কাছে তেমন। উনি অনাচারী হলেও আমারই গ্রামের মানুষ, আমার পিতৃতুল্য। ওনাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার তো আমার নেই। গ্রামের লোকজন মোড়লের এই কথায় যেন একটু ক্ষুণ্ণ বোধ করল। গজেন একটু আমতা আমতা করে বলল, তো তাই বলে আপনি সব জেনে শুনে চুপ করে থাকবেন? মোড়ল আবার একটু চিন্তা করে নিয়ে বলল, আচ্ছা, আর দুটো দিন দেখো, এর মধ্যে যদি মহামারী গ্রামের আরো কিছুটা কাছে চলে আসে, তখন না হয় জমিদার বাবুকে বলে আমি কিছু একটা ব্যবস্থা করব। ততদিন তোমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো। দুহাত জোড় করে চোখ বুঝল মোড়ল। গ্রামের লোকজন আর কিছুই বলার সাহস পেল না। তারা বেজার মুখে যে যার বাড়ি ফিরে গেল। মোড়ল এদিকে মনে মনে হাসল। অন্ধকার হতেই সে নিজের সেনাদের ডেকে নিয়ে এসে ওই বৈঠকখানাতেই বসে পরদিন সকালের পরিকল্পনা সেরে নিল। পরদিন ভোরেই মোড়লের সেনাত বাহিনী মোহন গয়লাকে হাত করবে। তাকে কিছুটা টাকার লোভ দেখিয়ে আর প্রয়োজনে কিছুটা ভয় দেখিয়ে সকালে বুড়োর জন্য রাখা দুধে বেশ কিছুটা ধানের পোকার বিষ মিশিয়ে দেবে। সবকিছু হিসেব মতো মিললে দুপুরের আগেই কাজ হাসিল হয়ে যাবে। সেই রাতে কোনো এক অজানা কারণে অবনী মোড়লের কিছুতেই ঘুম এলো না। এমন না যে এর আগে সে কখনো কাউকে খুন করেনি, এসব তো তার কাছে ছেলে খেলা। তাহলে কিসের এত দুশ্চিন্তা? বিছানায় উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখল সে। পাশে স্ত্রী এবং 8 বছরের পুত্র বেঘরে ঘুমোচ্ছে। কাপড়ের মশারির ভেতর থেকে বেরিয়ে এসে খাটের এক কোণে বসল সে। লণ্ঠনের কমানো আলোয় কেমন যেন ঘোলা ঘোলা লাগছে ঘরের ভেতরটা। শরীরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে না? না, এইবার এইসব খুন খারাপই ছাড়তে হবে। বয়স বাড়ছে, শরীর আর এত মানসিক চাপ সইতে পারছে না। নিজেকে এটাই বোঝালো অবনী। মনের গ্লানি ঝেড়ে ফেলে আবারও শুতে হবে। এমন সময় হঠাৎ তার কানে একটা শব্দ এলো। প্রথমটায় মনে হলো হয়তো শরীর খারাপ লাগছে বলে ভুল শুনছে সে, কিন্তু একটু মন দিয়ে শোনার চেষ্টা করতেই বুঝতে পারল শব্দটা আসছে বাড়ির পেছন থেকে। বুকটা ধড়াস করে উঠল। চোরে শীত কাটছে নাকি? ধর্মর করে বিছানা থেকে নেমে দাঁড়ালো অবনী।
লণ্ঠন হাতে নিয়ে বারান্দায় এসেই দাঁড়াতেই স্পষ্ট হয়ে গেল শব্দটা পেছনের ভাঁড়ার ঘর থেকে আসছে। বারান্দায় মেঝের দিকে তাকিয়ে দেখল চাকর পালান মেঝেতে শুয়ে মরার মতো ঘুমোচ্ছে। এতক্ষণ ঘরের ভেতরে ছিল বলে বুঝতে পারেনি সে, কিন্তু বারান্দায় এসে দাঁড়াতেই বুঝল বাইরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে বেশ ঠান্ডা মিষ্টি হাওয়া। সত্যি এই পরিবেশে একবার ঘুমিয়ে পড়লে বোধহয় ভূমিকম্প এলেও ঘুম ভাঙবে না। চাকরটার আর দোষ কি? আর সেই ভরসাতেই বোধহয় চোর এসেছে চুরি করতে। অবনী পালানকে ডাকল না। ডাকাডাকির শব্দ শুনে চোর পালাতে পারে। নিজের ঘরের পেছনের দরজা দিয়ে রান্নাঘর আর ভাঁড়ার ঘরে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ঘরের ভেতরে ঢুকে পেছনের দরজা খোলাখুলি করতে গেলে বউ ছেলের ঘুমও ভেঙে যাবে। তাই সে এক হাতে লণ্ঠন আর অন্য হাতে লাঠি নিয়ে সোজা উঠোনে নেমে এলো। খুব হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এতে লণ্ঠনের আলো নিভে যাবে না। কাচের ঢাকনা রয়েছে, তাই হাওয়ায় নিভে যাওয়ারও ভয় নেই। মিষ্টি বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বৃষ্টি ভেজা ঘাসের উপর দিয়ে বাড়ির পেছনে এসে উপস্থিত হলো। ভাঁড়ার ঘরের দরজার সামনে এসে বুঝল ভেতর থেকে ধপ ধপ শব্দটা তখনও আসছে। তার মানে চোর এখনো নিশ্চিন্ত মনে শীত কাটছে। বেশি চিন্তা না করে লাঠির এক গুঁতো মেরে হাট করে খুলে দিল ভাঁড়ার দরজা। প্রথমটায় অন্ধকারে কিছু দেখতে পেল না অবনী। তারপর লণ্ঠন তুলে ভালো করে দেখতেই ভুল ভাঙল তার। চোর কই, আর কোথায় বা শীত? ঘরের বাঁ দিকের জানলাটার কাঠের গরাদগুলো অনেকদিন আগেই ভেঙে গেছিল। পাল্লা দুটো দড়ি দিয়ে বেঁধে জোড়াতালি দিয়ে রেখেছিল সে নিজেই। আজ কোনোভাবে সেই দড়িটাই খুলে গেছে, আর হাওয়ায় পাল্লা দুটো আছড়ে আছড়ে পড়ছে। এটা তারই শব্দ। নিজের উপর ভারী রাগ হলো অবনীর। এই সামান্য একটা শব্দকে সে কিনা শীত কাটার সাথে তুলনা করছে। যত সব ভীমরতি। নিজের উপর নিজেই বিরক্ত হয়ে জানলাটার দিকে এগিয়ে গেল সে। আজ কোনোভাবে বেঁধে চেঁধে রেখে দিই, কাল সকালে উঠেই আগে জানলাটা ঠিক করতে হবে, এ কথা মনে মনে ভাবল অবনী। স্ত্রী অনেকদিন ধরেই বলছে মিস্ত্রি ডেকে জানালাটা সারিয়ে নিতে, কিন্তু সে নিজেই কাঠের কাজ জানে বলে আর মিস্ত্রি ডাকতে চায়নি। ভেবেছিল সময় পেলে নিজেই জানলা ঠিক করে দেবে, কিন্তু সেই সময়টুকু আর করে উঠতে পারেনি অবনী। যাই হোক, কাল সকালের প্রথম কাজ হলো জানলা সারানো। মনে মনে সংকল্প করে জানলার সামনে গিয়ে দাঁড়ালো অবনী। হাত বাড়িয়ে পাল্লা দুটো টেনে বন্ধ করতে যাবে, এমন সময় জানলার বাইরে বাড়ির পেছনের রাস্তাটায় চোখ পড়ল তার। আকাশে মেঘ, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এতক্ষণ যেন অন্ধকার চোখে সয়ে গেছে অবনীর। আলোটা তুলে চোখ দুটো সরু করে দেখার চেষ্টা করল সে। স্পষ্ট না হলেও আবছা আলো আঁধারিতে যেটুকু যা দেখল তাতে বুকের হৃদগতি বেড়ে গেল অবনীর। ঠান্ডা হাওয়া আর বৃষ্টি মাথায় নিয়ে কালো আলখাল্লা পরা কে এক লম্বা লিকলিকে লোক হাতে তার চেয়েও লম্বা সরু একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লোকটার মুখ স্পষ্ট করে দেখার কোনো উপায় ছিল না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছিল যে তার মুখ রক্তহীন সাদা আর মাথায় লম্বা কালো চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। অবনী যে ভীতু এ কথা তার অতি বড় শত্রুও বলতে পারবে না, কিন্তু সেই মুহূর্তে অবনী টের পেল যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ধীরে ধীরে এক পা করে পিছোতে লাগলো সে। ভাঁড়ারের দরজা খোলা রেখেই দ্রুত পায়ে নিজের বারান্দায় উঠে এলো। ঘুমন্ত চাকরকে ডিঙিয়ে ঘরে এসে মশারির ভেতর ঢুকে পড়ে জোর করে দু চোখ বুঝল সে। ভাঁড়ার ঘরের পাল্লার আছাড় খাওয়ার শব্দটা তখনও হয়ে চলেছে। গ্রামের ব্যস্ততম এলাকা হলো মধুসূদনের বাজার। গ্রামের কেন্দ্রে মোড়লের বাড়ির অদূরেই বেশ কিছুটা জায়গা নিয়ে এই বাজার বসে। মোড়ল অবনীর বাপের নামে বাজারের নাম। বাজার লাগোয়া একটি পুকুরও আছে,
সেখানকার জল অতি উপাদেয়। তো সেদিন বেলার দিকে গ্রামের লোকজন যে যার মতো ব্যস্ত। কদিন গরমে আইঢাই করার পর কাল রাতে একটু বৃষ্টি হওয়ার দরুন একটু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। বাজারে মোটামুটি সওদা হচ্ছে, মেয়েরা ঘাটে কলসি নিয়ে জল ভরছে, বুড়োরা গাছের ছায়ায় বসে গাল গপ্প করছে। কিন্তু ছেলে পিলের দল এই রোদেও হুটোপাটি করছে। 8 বছরের শিবু হাতে গুলতি নিয়ে গাছে ঝুলতে থাকা ডাঁসা পেয়ারার দিকে সবে তাক করেছে। এমন সময় তার মনে হলো বাজার দিকে কেউ একজন যেন খুব কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। গুলতি নামিয়ে ভুরু কুচকে শিবু তাকিয়ে দেখে শ্রীদাম গায়েন। হাড় জিরজিরে কঙ্কাল সার, ফ্যাকাশে সাদা চুলো ভূতের মতো দেখতে বুড়োটাকে এর আগেও বেশ কয়েকবার দেখেছে শিবু। বুড়োকে দেখলে এমনি ভয় করে, তার উপর আজ আবার সে 2 চোখ বড় বড় করে আর 2 হাত স্কন্ধ কাটার মতো সামনের দিকে প্রসারিত করে করাল মূর্তি হয়ে এগিয়ে আসছে। আর ওটা কি? নাক থেকে আর মুখ থেকে এক কোণে গড়িয়ে পড়ছে, ওটা রক্ত না? একা শিবুই নয়, গ্রামের আশেপাশের লোকজনও এতক্ষণে লক্ষ্য করেছে কাণ্ডটা। তারা যে যার কাজ ফেলে উঠে দাঁড়িয়েছে। বুড়ো ততক্ষণে বাজারের একেবারে মাঝখানে এসে পড়েছে। প্রতিটা নিঃশ্বাস নিতে তাকে যে প্রবল সংঘর্ষ করতে হচ্ছে তার শব্দ সেই দুপুরের থমকে থাকা নিস্তব্ধতার বুকে সজোরে আঘাত করছিল। সবাই বুঝতেই পারছিল বুড়ো কোনো কারণে কষ্ট পাচ্ছে, সে কিছু বলতে চায়। হাতের কাছে জলও ছিল, কিন্তু ভয়েই হোক বা ঘৃণায় হোক কেউ এগিয়ে এলো না। অবশ্য গায়েনের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে জলের প্রত্যাশা করেও না। কেউ কিছু বুঝে ওঠার আগেই গায়েন সবার দিকে সেই একই রকম বিস্ফারিত চোখে তাকিয়ে বলে উঠল, তোরা আমার ভালো চাইতিস না জেনেও আমি তোদের কখনো কোনো অনিষ্ট করিনি। আমি 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 নিজের ঘরে নিজের মতো থাকতাম, কিন্তু তবুও তোরা আমার এত বড় ক্ষতি করলি। হ্যাঁ, ক্ষতি করলি। ঠিক আছে, তোরা কেউ রেহাই পাবি না, আর পাবি না। প্রেত মূর্তি সুলভ বৃদ্ধটির এইরকম রূপ দেখে সকলেই ভয় পেয়ে গেল। বুড়ো হঠাৎই আকাশের দিকে 2 হাত তুলে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়তে শুরু করে দিল, এবং তাই দেখে গ্রামের মানুষজন আরো ভয় পেয়ে গেল। বুড়ো নির্ঘাত অভিশাপ দিচ্ছে। এবার আর রক্ষে নেই। 2-1 জন মনে মনে ভাবলো বুড়োটাকে এই বেলায় থামাতে হবে। ছুটে গিয়ে 2 দাবনা ধরে ঝাঁকিয়ে দেওয়ার কথা মনে অনেকেই ভেবেছিল, কিন্তু তার হলো না। দ্রুত মন্ত্র পড়া শেষ করে কেউ কিছু বুঝে ওঠার আগেই বুড়োটা কাটা গাছের মতো ধপ করে মাটিতে পড়ে গেল। গত রাতে ভালো করে ঘুমোতে পারেনি অবনী, তাই একটু বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছিল সে। বেলা 10টা নাগাদ স্ত্রী সরমার ডাকাডাকিতে ঘুম থেকে উঠে বসল অবনী। তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ, আর ওদিকে গায়েন বুড়ো বাজারের মাঝখানে পড়ে মরেছে, সবাই ডাকতে এসেছে, যাও গিয়ে। অবনী বুঝল তার পরিকল্পনা মাফিক কাজ হয়েছে, কিন্তু বুড়ো আবার বাজারের মধ্যে এসে মরতে গেল কেন? আর মরলেই বা, আর এতে তার কি করার আছে? গ্রামের এত লোকজন রয়েছে, সবাই মিলে ঠ্যাং ধরে বুড়োকে শ্মশানে ফেলে দিয়ে আসতে পারছে না। বিরক্ত মুখে অবনী ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় এসে দাঁড়াতে না দাঁড়াতেই মেঘের গর্জন শুনতে পেল। আকাশ তখনও ঘন কালো মেঘে ছেয়ে আছে। একটু পরেই বোধ হয় আবার বৃষ্টি নামবে। তার বাড়ির উঠোনে তখন গ্রামের বেশ কিছু লোকজন এসে জুটেছে। এত কিছু হাঙ্গামার মধ্যে আগের রাতের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা সে ভুলেই গেল। যতটা সম্ভব নিজেকে শান্ত করে অবনী বলল, কি ব্যাপার কি? গাঁয়ের বুড়ো পুরোহিত সন্ন্যাসী চাটুর্যে খ্যানখ্যানে গলায় বলল, ছিদেম গায়েন যে সর্বসমক্ষে দেহ রেখেছে বাবা। হ্যাঁ, সে তো শুনলাম।
মানুষের ওপর অশুভ শক্তির প্রয়োগ করার পাপে শেষ পর্যন্ত দেবতা তাকে শাস্তি দিয়েছেন। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, সসম্মানে ক্ষতি করা হবে। লোক পাঠালে হবে না কর্তা, লোক পাঠালে হবে না। এইবার গজেন মুদি মুখ খুলল। আপনি নিজের চোখে গিয়ে দেখুন কি কাণ্ড। কাণ্ড? কি কাণ্ড? মুখের এক পাশ বিরক্তিতে কুঁচকে গেল অবনীর। সকলের উদ্দেশ্যে অভিসম্পাত করে গায়েন বুড়ো ভূপতিত হওয়ার পর গ্রামের মানুষজন বেশ কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে। গজেন মুদিও সেইখানেই ছিল। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দেখে সেই তার দুই বন্ধুকে নিয়ে সবার প্রথমে এগিয়ে আসে বুড়োর দেহটার কিছু একটা ব্যবস্থা করতে। কিন্তু বুড়োর হাত পাঁচেক কাছে যেতেই কোত্থেকে একখানা বেয়াড়া কাক এসে জুটল। কাকটি আকৃতিতে পাতি কাকেরই মতো, কিন্তু শরীরটা দাঁড় কাকের মতোই কুচকুচে কালো। সব থেকে অদ্ভুত হলো তার চোখ দুটো, ফ্যাকাশে সাদা দুটো চোখ, আর তার মাঝে কালো চোখের মণি। কেমন একটা শয়তানি ভাষা যেন তার দুই চোখে। প্রথমটায় কাকটাকে অতটা পাত্তা দেয়নি গজেন, কিন্তু যেই না সে গায়েনের দিকে একটু এগিয়েছে অমনি কাকটা কর্কশ কণ্ঠে ডেকে উঠে প্রায় আক্রমণ করার মতো গজেনের দিকে কিছুটা উড়ে এলো। গজেনও ঘাবড়ে গিয়ে বেশ কিছু পা পিছনে সরে গেল। উপস্থিত বাকি মানুষেরাও বেশ একটু ভয় পেয়ে গেল। গজেন হয়তো আরেকবার চেষ্টা করত, কিন্তু ততক্ষণে আরও একটা কাক এসে জুটেছে, সেই একই রকম কাক। একটু দূরে বুড়োর পায়ের কাছে বসে সেটিও কর্কশ ডাকে যেন সবাইকে শাসাতে লাগলো। এবার গজেন একেবারেই দমে গিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। গাছতলায় যে বুড়োরা বসে আড্ডা দিচ্ছিল তাদের মধ্যে সন্ন্যাসী চাটুর্যে ছিল পালের গোদা। সে গজেনের কাছে গিয়ে সবে মোড়লের বাড়ি যাওয়ার কথা আলোচনা করছে, সেই ফাঁকে আরও গোটা 4-5 কাক এসে বসেছে গায়েনের দেহের পাশে। এবারের কাকগুলোর মধ্যে একটা দুটো পাতি কাক এবং বেশ বড় বড় দুটো দাঁড় কাকও ছিল। বুড়ো ভাত ছড়ানোর পর যেমন একটা দুটো করে কাক আসতো, ঠিক তেমনি ভাবেই একটা দুটো করে কাক এসে বসতে লাগলো। তারা দেখতে যেমনই হোক না কেন, চোখ তাদের সবারই সেই একই রকম ফ্যাকাশে সাদা। অবনী তার 3-4 জন স্যাঙাতকে সাথে করে নিয়ে যখন ঘটনাস্থলে এসে দাঁড়িয়েছে, তখন গ্রামের বাকি সব মানুষেরাও এসে পড়েছে, জোয়ান বুড়ো শিশু কোলে মেয়েরা সবাই। কিন্তু অবনীর তখন আর মানুষ গোনার অবকাশ নেই। চানপুকুর গ্রামের গাছপালা রাস্তাঘাটে তখন সারি সারি কাক। স্বজাতির মৃত্যুতে যেমন তারা দল বেঁধে শোক পালন করে, এখনো ঠিক তেমনই করছে ওরা। তাদের সমবেত কর্কশ ডাকে কান মাথা ঝালাপালা হয়ে যেতে লাগলো সবার। চারিদিকে কত রকমের ছোট বড় মাঝারি কাক, কিন্তু সবার চোখে সেই অস্বস্তিকর ভৌতিক চাহনি। কাক যে এত রকমের হয় তা চানপুকুরের লোকজন আজকের আগে জানত না। হুজুর, কাজটা বোধহয় ভালো হয় নাই। সদাশিব অবনীর কানের কাছে ফিস ফিস করে বলল। সদাশিব ডোম অবনীর খাস লোক। তার মূল কারণ হচ্ছে সদাশিব সদাই হাতে একটা দোনলা বন্দুক রাখে। বুড়োকে এইভাবে মারলেন আর ওর পোষা কাকের দল এসেছে বদলা নিতে। অবনী সদাশিবের দিকে রাগী মুখে তাকিয়ে বলল, শালা এই কটা কাক দেখে ভয় পাচ্ছিস? যা গিয়ে তাড়া ওগুলোকে। সদাশিব মাথার চারিদিকে ও মাথার ওপরে তাকিয়ে বলল, এই কটা কাক দেখছেন আপনি? এরা চাইলে আকাশে একটা গুলি চালালেই সব কটা ভয়ে কোথায় উড়ে পালাবে তার ঠিক নেই। কাকগুলোকে ওরা, আর তারপর বুড়োকে ধরে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে। আমি বাড়ি যাচ্ছি, কিছু দরকার পড়লে আমাকে জানাস। অবনী আদেশ করে তারপর কি একটা ভেবে বাড়ির দিকে হাঁটা দিল। যে আজ্ঞে হুজুর। দীর্ঘশ্বাস ছেড়ে সদাশিব পকেট থেকে কার্তুজ বার করে বন্দুকে ভরল। তারপর কিছুক্ষণ অবনীর দিকে তাকিয়ে দেখল। মোড়ল নিজের বাড়ির কাছাকাছি চলে যেতে
কি একটা ভেবে হেসে নিয়ে সদাশিব আকাশের দিকে বন্দুক তুলল। গ্রামের লোক এমনিতেই বিহ্বল হয়েছিল। সদাশিবের বন্দুক চালানোর আগে তারা কানে হাত চাপা দিতে ভুলে গেছিল, তাই হঠাৎই আকাশ ফাটানো গড়াম শব্দে কানে তালা পড়ে গেছিল তাদের। গুমোট অস্বস্তিকর পরিবেশটা যেন বারুদের গন্ধে আরো বিদঘুটে রূপ নিল। মানুষ ভয় পেল বটে, কিন্তু কাকেদের কোনো হেলদোল নেই। তারা এমনভাবে বসে রইল যেন কিছুই হয়নি। সদাশিবের গোল গোল চোখ যেন ঠেলে বেরিয়ে আসার জোগাড়। এই বন্দুকের আওয়াজে বাঘ থেকে শুরু করে একেবারে গোড়া পল্টন পর্যন্ত সবাই ভয়ে হটে যায়। আর এইসব কাকেদের কিনা এত দুঃসাহস! এইবার সদাশিবের ভারী রাগ হল। বুড়োর মাথার কাছে একটি কাক যেন তার দিকেই কটমট করে তাকিয়েছিল। সদাশিব কাকটার মুন্ডু লক্ষ্য করে বন্দুক তুলল। এইবার সবাই কানে চাপা দিল। সদাশিবকে গুলি চালাতে বলল বটে, কিন্তু অবনী নিজে মনে মনে বেশ ভয় পেয়ে গেছিল। কাল রাতের সেই ভয়ানক লিকলিকে ছায়ামূর্তির কথা মনে পড়ে গেছে তার। কাকগুলোর এইরকম হিংস্র চোখের সাথে কাল রাতের ওই ছায়ামূর্তির চোখের অদ্ভুত মিল যেন। সদাশিবের গুলির আওয়াজ তার কানেও এসেছিল, কিন্তু সে আর ফিরে দেখার প্রয়োজন মনে করেনি। কিছু একটা অঘটন যে ঘটতে চলেছে সে আগে ভাগেই বুঝতে পেরেছে। এদিকে সন্ডা মার্কা লোকটা তার অদ্ভুত দোনলা যন্ত্র তাদের সঙ্গীর দিকে তাক করেছে দেখে কাকগুলো যেন আরো বেপরোয়া হয়ে উঠল। সদাশিবকে যেন হুঁশিয়ারি দেওয়ার মতো করেই ডেকে উঠল তারা, সকলে একসাথে। সদাশিব যদিও সেসব পরোয়া না করেই গুলি চালিয়ে দিল। গ্রামবাসীরা দেখল সদাশিবের বন্দুক গর্জে ওঠার সাথে সাথে কালো কুচকুচে একটা দেহ শতচ্ছিন্ন হয়ে গেল। কাকগুলো যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। জাত ভাইয়ের পতন ঘটার সঙ্গে সঙ্গেই তাদের ডাকাডাকি চিৎকারে পরিণত হলো এবং ঝাঁক বেঁধে তারা এসে সদাশিব আর তার বাকি সঙ্গীদের মাথার উপর উড়তে উড়তে ঘুরতে থাকলো। গ্রামের বাকি মানুষেরা ততক্ষণে ভয়ে জড়সড় হয়ে গেছে। অবশ্য কাক যে তাদেরও আক্রমণ করতে পারে এ কথা তাদের মনে হয়নি তা নয়, কিন্তু মানুষ আর কাকের এরকম যুদ্ধ তাদের যেন না দেখেও যেতে ইচ্ছে করছে না। ওদিকে সদাশিব আর তার সঙ্গীরাও কিন্তু দমবার পাত্র নয়। তারা আকাশের দিকে লাঠি তুলে বাঁই বাঁই করে ঘোরাতে লাগলো, আর সদাশিব ততক্ষণে নতুন কার্তুজ ভরে আকাশে গুলি চালাতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই আশেপাশে আরো 200টা কাকের ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে গেল। আকাশটা বারুদের গন্ধে আর কালো পালকে ভরে গেল। যুদ্ধে ক্ষান্ত দিয়ে বাকি কাকগুলো একটু তফাতে সরে গেল। সবাই ভাবল এবার হয়তো কাকগুলো ভয় পেয়েছে, আর তারা ডাকাডাকি করছে না। চারিদিক যেন হঠাৎ করেই বড় বেশি নিস্তব্ধ। সদাশিব মাটিতে পড়ে থাকা কাকগুলোর উদ্দেশ্যে থুতু ফেলে বুড়োর দিকে এগিয়ে গেল। বন্দুকটা পিঠে ঝুলিয়ে রেখে বুড়োর হাত দুটো ধরতে যাবে, এমন সময় পিছন থেকে কেউ কাঁপা কাঁপা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, ওই আকাশের দিকে দেখো। সদাশিব ফিরে তাকিয়ে দেখে কালবৈশাখী ঝড়ের মতো আকাশ কালো করে নেমে আসছে কাক, ঝাঁকে ঝাঁকে শুধু কাক। আশেপাশের যে কাকগুলো শান্ত হয়ে বসেছিল তারা আবার ডাকতে শুরু করেছে। অদ্ভুত ভয়ানক সেই ডাক, সাধারণ কাকের কাকা ডাক নয়, এ যেন এক অদ্ভুত আনন্দের হাসি, যেন মানুষের রক্তে স্নান করার আগের মুহূর্তে শয়তানের জয়োল্লাস। চাঁদপুকুরের আকাশে আর মানুষদের চোখের উপর নিমেষের মধ্যে অন্ধকার নেমে এলো। কয়েক মুহূর্তের অপেক্ষা, আর তারপর কাকেদের অট্টরোলের সাথে মিশে গেল মানুষদের মরণ চিৎকার। নিজের ঘরে দরজা জানলা সব বন্ধ করে অবনী স্ত্রী, পুত্র আর চাকরকে নিয়ে লুকিয়েছিল। সে আর তার বউ ছেলে খাটে বসে, আর চাকর উবু হয়ে মাটিতে। ওদিকে গ্রামবাসীদের আর্তনাদ দূর থেকেও ভেসে আসছিল। জানি তো এটাই হবে, বকবক করে বলতে থাকলো অবনী। তার ছেলে, বউ, চাকর সবাই তখন আতঙ্কে পাথর। তাদের কথা বলার একটু সাহস নেই।
ওই বুড়ো, ও বেটা 1 নম্বরের শয়তান। ওই কাকগুলো, ওই কাকগুলো। নিজের মনে নিজেই বক বক করছিল অবনী। তার ছেলে যে কেঁদে কেঁদে কিছু একটা বলছে সেটা খেয়াল করেনি। ওগো ওগো, ছেলে জল খাবে বলছে, একটু জল এনে দাও না। সরমা অনুনয় করল। স্ত্রীর দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল অবনী। কিছুক্ষণ আগে যখন সে বাজারের মাঝখানে ছিল, চারিদিক থেকে কাকের দল তাদের ঘিরে ফেলেছিল, তখনই সে বুঝতে পেরেছিল যে গায়েনকে খুন করে মোটেই সে উচিত কাজ করেনি। পাপের শাস্তি তাকে পেতেই হবে। তবুও নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজের স্যাঙারদের এগিয়ে দিয়ে নিজে তড়িঘড়ি বাড়ি পালিয়ে এসেছিল। তারপর পালানকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ছোট্ট একতলা বাড়ির দরজা জানলা সব বন্ধ করে ঘরে এসে লুকিয়ে পড়েছিল। কাকের দল যতই হিংস্র হোক না কেন, তার চুন সড়কির পোক্ত পাকা বাড়ি ফুটো করে তো আর ঢুকতে পারবে না। সরমা গোলাগুলির আওয়াজ শুনে রান্না মাঝপথে বন্ধ করে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু অবনী তাকে কিছু বুঝতে না দিয়ে জোর করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। স্বামীর এই হঠাৎ সাবধানতা দেখে সরমা প্রথমে বেশ একটু রেগেই গিয়েছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বাজারের মধ্যে থেকে ভেসে আসা মানুষের সমবেত চিৎকার শুনে সে একেবারে শান্ত হয়ে গিয়েছিল। ভয়ে সরমার মুখ ফ্যাকাশে হয়ে গেলেও অবনী কিন্তু নিজের উপস্থিত বুদ্ধিতে নিজেই গর্বিত বোধ করছিল। তার মনে হচ্ছিল আজকের দিনটা কেটে গেলেই সব ঠিক হয়ে যাবে, শুধু আজকের দিনটা কষ্ট করে কাটিয়ে দিলেই হলো। কিন্তু তাড়াহুড়োতে একটু জল আনতে ভুলে গেছে। রান্নাঘরে জল আছে, নিয়ে আয় পালান। চাকরকে ধমক দিয়ে বলল সে। পালান একটু ভয়ে ভয়ে তাকালো মুনিবের দিকে। এই ঘর ছেড়ে সে বেরোতে চায় না একটুও। সিঁড়ির ঘরের দরজা বন্ধ করতে করতে আকাশ জুড়ে সাক্ষাৎ বিভীষিকা নেমে আসতে সেও দেখেছে। বিরক্ত হয়ে অবনী বলল, যা যা যা, তাড়াতাড়ি যা পেছনের দরজা দিয়ে। অত ভয়ের কি আছে? রান্নাঘরের জানলা দরজা সব বন্ধ আছে। পালান অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। তারপর ভয়ে ভয়ে পিছনের দরজার দিকে এগোলো। অবনী এদিকে নিজের মনে নিজেই বলে চলেছে, পারবে না, আমার বাড়িতে ওরা কেউ ঢুকতে পারবে না। আমি অবনী মোড়ল, আমার বাড়িতে ঢুকবে ওরা? হ্যাঁ। এদিকে পালান কাঁপা কাঁপা পায়ে গিয়ে দাঁড়িয়েছে পিছনের দরজার কাছে। সবেই খিল খুলতে যাবে এমন সময় সরমা বলে উঠল, দাঁড়াও পালান্দা, আমিও তোমার সাথে যাই, একটু খাবার দাবার কিছু নিয়ে আসি। ছেলেটার খিদে পেয়ে গেছে। তুমি একা এতজনের জল আর খাবার পারবে না। পালান বড় বড় ভীতু চোখে সরমার দিকে তাকিয়ে তারপর আস্তে মাথা নেড়ে সম্মতি জানিয়ে খিল খুলল। চাকরের হাত পা কাঁপছে দেখে সরমা হয়তো বিশেষ ভরসা পেল না, তাও সে সঙ্গ নিতে চাইল। এদিকে মা চলে যাচ্ছে দেখে ছেলে বায়না ধরল সেও যাবে। অবনী যেন আর নিজের মাথা ঠান্ডা রাখতে পারল না, খেকিয়ে উঠল, যাও তো সব, যাও যাও, রান্নাঘরে ভয় নেই। সরমা ছেলেকে আর চাকরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অবনী পড়া মুখস্থ করার মতো সামনে পিছনে দুলতে থাকলো আর বলতে থাকলো, পারবে না, অবনী মোড়লের বাড়িতে এত সহজে ঢুকতে পারবে না বলছি তো। হঠাৎ কি একটা কথা মনে পড়তেই অবনী দোলা বন্ধ করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। সরমা তো আজ রান্না করেনি, তাহলে খাবার কি করে? কিছু একটা হিসেব কষে পেছনের দরজা দিয়ে সেও গিয়ে উপস্থিত হলো রান্নাঘরে। সেখানে সরমা ছেলেকে ঘটিতে করে জল খাওয়াচ্ছে। সরমা ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল অবনী, তুমি তো আজ রান্না করোনি? হ্যাঁ, রান্নাঘরে খাবার নেই, তাহলে?
সরমা অবাক হয়ে তাকিয়ে বলল, পালান্দাকে ভাড়ার ঘরে পাঠিয়েছি, একটু কিছু ফলমূল যদি থাকে। ভাঁড়ার ঘর নামটা শোনার সাথে সাথেই ভয়ে অবনীর শিরা উপশিরা ঠান্ডা হয়ে গেল। ভাঁড়ার ঘরের জানলাটা যে ভাঙা, সেটা যে কাল রাতেই খোলা অবস্থায় রেখে পালিয়ে এসেছিল, আর তো বন্ধই করা হয়নি। আজ সকালে সারা ভেবে রাতে শুয়েছিল, কিন্তু সরমাও বোধহয় ব্যাপারটা কিছুটা আন্দাজ করে ফেলেছে। তারও যেন মুখ ফ্যাকাশে হয়ে গেল। অবনী স্ত্রী আর পুত্রের হাত চেপে ধরল, এক্ষুনি তাদের পালাতে হবে ভেতরে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। রান্নাঘরের হাট করে খোলা দরজা দিয়ে ভাঁড়ার ঘর দেখা যাচ্ছে, আর তার ভেতর থেকেই হঠাৎ করে ফেটে পড়ল অবনীর চাকর পালানের তীব্র আর্তনাদ। কিছু বুঝে ওঠার আগেই অবনী দেখতে পেল পাশের ঘর থেকে এক ঝাঁক কালো অন্ধকার কান ফাটানো কর্কশ রব তুলতে তুলতে রান্নাঘরের খোলা দরজাটার দিকে এগিয়ে আসছে। এরপরের ইতিহাস আর জানা যায় না, তবে এই ঘটনা দিকে দিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গায়েন বুড়োর অভিশাপে তার প্রিয় কাকের দল চানপুকুরকে রাতারাতি শ্মশান বানিয়ে ছাড়ে। পরে জমিদার অতীন্দ্র নারায়ণের প্রচেষ্টায় চানপুকুরে জনবসতির পুনর্বিন্যাস ঘটে। জমিদারের বদান্যতাতেই আবার চানপুকুরের দশা ফিরে আসে। নতুন বাড়িঘর বানিয়ে নতুন বসতি স্থাপন করেন অতীন্দ্র নারায়ণ। শোনা যায় গায়েন বুড়োর ঘর থেকে একটি অদ্ভুত পাথরের স্তম্ভ এবং বেশ কিছু প্রাচীন পুঁথি উদ্ধার হয়। সেই পুঁথিপত্র ঘেঁটে জানা যায় যে পাথরের স্তম্ভটি এক আদিম অন্ধকারের দেবতা বাহাবীর প্রতিমূর্তি। লম্বা কালো আলখাল্লায় ঢাকা শীর্ণ অবয়বটির হাতে ততোধিক শীর্ণ একটি লাঠি। বাহবী এমনি খুব ঠান্ডা মাথার দেবতা, কিন্তু তার কোনো ভক্তের কেউ অনিষ্ট করলে আর ন্যায় অন্যায় বিচার করেন না। তার অনুচরেরা আকাশ বাতাস ছেয়ে ফেলে, নেমে আসে অন্ধকার। নতুন চানপুকুরের বুকে প্রতিষ্ঠা পেলেন বাহাবী। পুঁথির নির্দেশিকা অনুযায়ী জোগাড় করে আনা হলো এক সাঁওতাল পরিবারকে। তারাই চানপুকুরে থেকে বংশানুক্রমে বাহাবীর পুজো দিয়ে আসছে। বলাই বাহুল্য, চানপুকুরের এখনকার মানুষেরা তাদের পূর্বসূরির মতো গোয়ার নয়। এখন গেলে বুঝবেন এক অসাধারণ শান্তিপূর্ণ জায়গা এই চানপুকুর। মানুষগুলো সব সত্যিই অমায়িক, কিন্তু কাকগুলো বড়ই অদ্ভুত। তাদের সবার চোখগুলো সব ফ্যাকাশে সাদা, আর মাঝে কালো মণি। দেখলেই ভয় লাগে। শুনছিলেন পবিত্র ঘোষের কলমে চানপুকুরের কাক। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রাচী, শঙ্খ, প্রীতম এবং বিশ্বরূপ। আবহ সঙ্গীত এবং পরিচালনায় ছিলেন বিশ্বরূপ। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি সুতৃষ্ণা, আজকের মতো এইটুকুই। শুভরাত্রি।